আমার এমন করাতে ম্যাডাম বলে, ওই হারামজাদা ছাড়বি আমারে নাকি এক লাথি দিয়া বিছানা থেকে ফেলে দিব। আমি ওনারে আরো শক্ত করে জড়াই ধরে বলি, দেখতেছেন না কেমন করে বাইরে বাজ পড়তিছে, আমার অনেক ভয় করতেছে। ম্যাডাম একটু রাইকা বলে, ভয় করতেছে তাই বলে তুই এইভাবে জড়াই ধরবি, ছাড় বলতেছি। ম্যাডামের ভয়ে আমি ম্যাডামকে ছাইড়া দিই। ম্যাডাম আমার কাছে থেকে ছাড়া পাওয়া মাত্রই আমার থেকে একটু দূরে সরে যায়। কেন জানি এখন আমার অনেক লজ্জা লাগতেছে। আমি কেমনে পারলাম ম্যাডামকে এইভাবে জড়াই ধরতে? আমি আর ম্যাডামের সাথে কোনো কথা বলি নাই, সেও আমার সাথে আর কোনো কথা বলে নাই। সকালে ঘুম ভাঙতেই চোখ খুলে চোখ আমার কপালে, দেখি ম্যাডাম আমারে শক্ত করে জড়াই ধরে আছে। শুধু যে জড়াই ধরছে সেইটা না, সে আমার এতটাই কাছে আছে যে আমি তার নিঃশ্বাস স্পষ্ট শুনতে পাইতেছি। ও যখন নিঃশ্বাস ছাড়তেছিল তখন কেন জানি আমার অস্থির অস্থির লাগতেছিল। আমারও নিঃশ্বাস আস্তে আস্তে ভারী হয়ে আসতেছিল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না। কোনো উপায় না পায়া আমি ম্যাডামরে ডাক দিই। কয়েকবার ডাক দিতেই ম্যাডাম চোখ খুলে। চোখ খোলার সাথে সাথেই সে আমার গালে থাপ্পড় বসাই দেয়। থাপ্পড় মারার পর সে দেখে আমি তারে জড়াই ধরে না, সে আমাকে জড়াই ধরে শুয়ে আছে। আমি আর ওরে কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। সকালে নাস্তা করে আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিই। যাওয়ার সময় আনিশা ম্যাডাম আমারে বলে, সকালের ঘটনার জন্য আমি সরি। আসলে তোর অতটা কাছে দেখা আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। পরে বুঝছি যে ওখানে তোর কোনো দোষ ছিল না। আমি মাথা নিচু কইরা বলি, ইটস ওকে, এখন আসতেছি, আপনি নিজের খেয়াল রাখবেন। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন কইরেন। এটা শোনার পর ও বলে, তুইও নিজের খেয়াল রাখবি। আর হ্যাঁ, ভালো ছেলের মতো ঠিকঠাক পড়ালেখা করবি। আমি মাথা নাড়াইয়া হ্যাঁ বোধক অ্যান্সার দিয়া চলে আসি। আসার সময় আনিশা ম্যাডামের জন্য কেমন একটা ফিলিংস হইতেছিল। বারবার মনে হইতেছিল যে আমিও যদি আনিশা ম্যাডামের সাথে এখানে থাকতে পারতাম, কিন্তু আমার কোনো উপায় ছিল না। একটা সময় আমি আমাদের বাসায় চলে আসি। যখন আমি রাস্তায় ছিলাম তখন আনিশা ম্যাডাম ফোন করছিল, জানতে চাইছিল যে আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছেছি কিনা। আমি বলছিলাম যে হ্যাঁ আমি চলে আসছি। তারপর বলে যে আচ্ছা ঠিক আছে, ফ্রি হইয়া আমারে ফোন দিস। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় আমি আনিশা ম্যাডামরে ফোন দিই। একবার ফোন দিতেই সে ফোনটা রিসিভ কইরা বলে, এতক্ষণে সময় হলো ফোন দেওয়ার? তোরে না বলছিলাম বাসায় গিয়া ফ্রি হইয়া ফোন দিতে? আমি বলি যে আমি ঘুমাই গেছিলাম। ম্যাডাম বলে যে হ্যাঁ, আর মিথ্যা বলতে হবে না, খাওয়া দাওয়া হয়েছে? আমি বলি যে হ্যাঁ আমার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আপনার হয়েছে? ম্যাডাম বলে যে হ্যাঁ আমারও হয়ে গেছে, আর এখন বই নিয়ে পড়তেছি। আর হ্যাঁ, এখন আর বেশি কথা বলতে হবে না, ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠা পড়তে বসবি কেমন? আমি বলি যে হ্যাঁ, যদি ঘুম ভাঙে তাহলে পড়তে বসবো। এরপর ম্যাডাম ফোনটা রাইখা দেয়, আমিও ঘুমাই পড়ি। এইভাবে একটা মাস কাইটা যায়। এখনো আনিশা ম্যাডাম ঢাকাতে আছে। ওনার সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হয়। বেশিরভাগ উনি ফোন করে। ফোন কইরা বলে যে ফয়সাল কই আসোস, আমি যদি বাইরে থাকি আমার বাড়িতে যাইতে বলে। আমি যদি বলি গেম খেলতেছি তাহলে বলে যে এখনই পড়তে বস। মানে সব সময় ফোন দিয়া বলে ফয়সাল এটা করবি না, ওইটা করবি না, ভালো মতো চলবি। আর আমিও তার সব কথা মাইনা চলি। কেন জানি তার কথা শুনতে, তার কথা মেনে চলতে আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু ইদানিং আনিশা ম্যাডাম তেমন একটা ফোন দেয় না আমারে। মানে আমি ফোন করে কথা বললে কথা বলে, মাঝে মাঝে তো তার নাম্বারটা বিজিও দেখায়। আগের মতো এখন অতটা কেয়ারও করে না। সামনে এক্সাম তো, ওই জন্য হয়তো অনেক ব্যস্ত। এই জন্য আমিও তার আর অতটা ফোন দেই না।
যখন খুব বেশি তার কথা মনে পড়ে তখনই ফোন দিই। আর এইভাবে করতে করতে কখন যে তারে ভালোবাসা ফেলাইছি নিজেও জানি না। এখনো তারে সাহস করে বলি নাই যে আমি তারে ভালোবাসি। এই তো তার এক্সাম শেষ হলেই সে বাসায় আসবে, তখন আমি তারে আমার মনের কথা সব কিছু বলবো। খোলা আকাশের নিচে চাঁদনি রাতে কোনো এক ফাঁকা রাস্তায় তার সুন্দর সাদা পায়ে একটা পায়েল পরিয়ে দিয়ে বলবো, আনিশা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যতটা ভালোবাসলে একটা মানুষ তোমার সব চাওয়া পূরণ করবে। তোমার হাসি, তোমার কান্না, তোমার কষ্ট, তোমার সুখ সব কিছুর ভাগিদার হবে। জীবনে হাজারো প্রতিকূল পরিস্থিতিতে তোমার হাত ছাড়বে না। এসব নিজে নিজে বলতেছি আর আমাদের বিয়ের ছবিগুলো দেখতেছি। আচ্ছা, আমি যখন ওরে প্রপোজ করব ওর রিয়াক্টটা কেমন হবে? সে কি আবারও আমার গালে থাপ্পড় বসাই দিবে, নাকি আলতো করে একটা গালে চুমু খেয়ে বলবে আমিও তোকে অনেক ভালোবাসি? সময় সময়ের মতো চলতে থাকে, আর এইদিকে আমার অপেক্ষার প্রহরও শেষ হইতে থাকে। আনিশা ম্যাডামের এক্সাম শেষ হয়ে যায়। আব্বু বলে যে কিয়া আনিশারে নিয়ে আসতে। এইটা আমি আনিশা ম্যাডামরে ফোন করে বলি। ও বলে থাক, তোকে আর কষ্ট করে আসতে হবে না। আমার এক ফ্রেন্ড আমার সাথে আসতেছে, আমি ওর সাথে আসতেছি। আমি বলি যে তাহলে আপনার আসতে কোনো সমস্যা হবে না? ম্যাডাম বলে আরে না, আমার কোনো সমস্যা হবে না। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন। আমি আব্বুরে বলে দিচ্ছি যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে আসতেছেন। এরপর আমরা ফোনটা কাইটা দিই। ভোরবেলা আমি রেলওয়ে স্টেশনে চইলা যাই, কারণ ম্যাডাম ট্রেনে করে আসতেছে। আমি গিয়া প্ল্যাটফর্মে বসি। একটা সময় ট্রেন চলে আসে। এতদিন পর আনিশা ম্যাডামরে দেখা আমার মনটা শান্তি হয়ে যায়। ও দেখতে আগের থেকে আরো সুন্দর হয়েছে। আমারে দেখা সে বলে, কিরে পিচ্ছি, কতক্ষণ ধরে ওয়েট করতেছস? আমি ওর হাত থেকে ব্যাগটা নিয়ে বলি, এই তো একটু আগে আসছিলাম। তারপর আমরা দুইজনে বাসায় চলে আসি। বাসায় আসার পর ম্যাডাম ফ্রেশ হয়। সকালে নাস্তা করে আব্বু আমারে বলে যে তোমার শ্বশুর ফোন করছিল, যাও বৌমাকে নিয়ে ওদের বাসায় একটু ঘুরে আসো। এটা বলে আমার হাতে বাইকের চাবিটা দিয়ে দেয়। এই প্রথম আব্বু নিজে থেকে আমাকে বাইকের চাবি দিছে। এর আগে কোনোদিনও দেয় নাই। আমি আম্মুরে হাত কইরা অনেক পাম্পট্টি মাইরা চাবি নিতাম। আমি আনিশা ম্যাডামরে বলি, আপনি কি এখন যাবেন নাকি বিকালে যাবেন? ও বলে যে বিকালে যাই। অনেকদিন পর এই বাড়িতে আসছি, আন্টির সাথে একটু ভালো করে গল্প করি। এরপর আমার আম্মু আর আনিশা ম্যাডাম গল্প করতে শুরু করে। আমিও বাইকটা নিয়ে বের হয়ে যাই। বন্ধুদের সাথে আড্ডা দিয়া দুপুরের আগে বাসায় চলে আসি। খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা আমি আনিশা ম্যাডামরে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসি। রাতে ঘুমানোর আগে পুরো এলাকাতে কারেন্ট চলে যায়। গরমের কারণে আনিশা ম্যাডাম বলে, ফয়সাল চ ছাদে যাই। তার কথা মতো আমরা দুইজনে ছাদে চলে আসি। পুরো আকাশে তারা জ্বলজ্বল করতেছে, হালকা বাতাসও বইতেছে। তারার সাথে সাথে চাঁদটাও দেখা যাইতেছে। সব মিলায়া অসাধারণ এক পরিবেশ। আনিশা ম্যাডাম আমারে বলে, তো তোর পড়ালেখার কি অবস্থা? আমি বলি যে হ্যাঁ, খুব ভালো। আর আমার কথা বিশ্বাস না হলে আপনার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার কথা শুনে আনিশা ম্যাডাম হাইসা বলে, থাক, আমার জিজ্ঞাসা করা লাগবে না। আমি বুঝতেছি যে পিচ্চি শয়তানটা ভালো করে পড়ালেখা করতেছে। আমি বলি যে এসব কথা বাদ দেন, এইখানে কতদিন থাকবেন সেইটা বলুন। ম্যাডাম বলে, হ্যাঁ বেশ কিছুদিন থাকবো, তবে তোরে না একটা কথা বলার আছে। আমিও বলি যে আপনারেও না আমার একটা কথা বলার আছে। আনিশা ম্যাডাম বলে যে কি কথা বল? আমি বলি যে না, এখন বলবো না, আপনি বলেন আপনি আমায় কি বলতে চান। আমার কথা শুনে ম্যাডাম বলে,
দেখ ফয়সাল, আমি জানি না তুই আমার কথাটা কেমন ভাবে নিবি, কিন্তু তুই তো জানোস যে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি বিয়ে না করার জন্য পালায় গেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে তোর সাথে আমার বিয়েটা হয়ে যায়। আমি বলছিলাম যে আমি পড়ালেখার কারণে বিয়েটা করতে চাই না, কিন্তু না, আমার বিয়ে না করার পেছনে এই একটা কারণ ছিল না, আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। হ্যাঁ, তখন অবশ্য তার সাথে আমার একটু ঝামেলা ছিল, কিন্তু আমি তারে তখনও অনেক বেশি ভালোবাসতাম। শুধু যে আমি তারে ভালোবাসতাম সেইটা না, সেও আমারে অনেক বেশি ভালোবাসতো, ইভেন এখনো ভালোবাসে। এখন আমি তোরে যেটা বলতে চাইতেছি, দেখ, এইভাবে তো সারা জীবন চলতে পারে না, তাই না? তোর একটা লাইফ আছে, আমার একটা লাইফ আছে। আর আশিপও আমারে বিয়ে করতে চাই, তার ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছে, তাই আমি ঠিক করছি যে সবকিছু আমি সবাইরে বলে দিব। আনিশা ম্যাডামের কথাগুলো আমি চুপচাপ শুনতেছিলাম, তার বলা প্রত্যেকটা কথা আমার বুকে তীরের মতো আঘাত করতেছিল। আমি একটু মুচকি হাসা বলি, তার মানে আপনার ডিভোর্স লাগবে, তাই তো? ম্যাডাম বলে, হ্যাঁ, সেইটা ছাড়া তো আমি আর আশিফকে বিয়ে করতে পারবো না, তাই না? আমি বলি যে তাকে অনেক বেশি ভালোবাসেন। ম্যাডাম বলে, হ্যাঁ রে পিচ্চি, অনেক বেশি ভালোবাসি। আমি বলি যে আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করতেছি। ম্যাডাম আমার কথা শুনে খুশি হইয়া বলে, সত্যি বলতিছস? আমি তার মায়াবী হাসিটার দিকে তাকায়া বলি, তিন সত্যি বলতেছি।